বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আ.হ.ম মুস্তফা কামাল 2020-2021 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2021-2022 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপনের অনুমতি প্রার্থনা করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আ.হ.ম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী, 2020-2021 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2021-2022 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, অনুমতি দেয়া হলো। আপনি এখন বাজেট উপস্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাননীয় স্পিকার, আপনার সানুগ্রহ অনুমতিক্রমে আমি আ.হ.ম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী, 2020-2021 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2021-2022 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যে নামের উপর দুলছে বাঙালির বিজয়ের পতাকা, দুলতে থাকবে অবিরাম, যার নামের প্রতিটি অক্ষরেই আমাদের স্বাধীনতা। দুর্মর ভেঙে ফেলা শত শৃঙ্খল। বক্তব্য শুরুতে আমি গভীর ভক্তি ও বিনম্র শ্রদ্ধায় তাকে স্মরণ করছি, যিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হিজল তমালের ছায়ায় চিরনিদ্রায় শায়িত আছে। বাঙালির মানুষ লোকে যিনি স্বাধীনতার বাসনা সঞ্চারক, বাঙালির বরপুত্র, সোনার বাংলা স্বপ্নচারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি। শহীদ বঙ্গমাতা সহ জাতির জন্য কলঙ্কময় 1975 সালের 15 আগস্টের কালো রাত্রির সকল শহীদদেরকে আমি স্মরণ করছি। শহীদ জাতীয় চার নেতাকে আমি আরও স্মরণ করছি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সাথে আমাদের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে দেশের জন্য যারা জীবন দিয়েছেন, যাদের চরম ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন, সেই সকল নিঃশঙ্ক বিসন্তানদের আমি স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধে শহীদ 30 লাখ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো 2 লাখ মা বোনকে আমি আরও স্মরণ করছি কোভিড-19 মহামারীর কারণে আমরা যাদেরকে অকালে হারিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, 2021-22 অর্থবছরের বাজেট উপস্থাপনাটি মোট 12টি অধ্যায়ের সমারোহে রচিত হয়েছে। আপনার সানুগ্রহ অনুমতিক্রমে আমি এতক্ষণ প্রথম অধ্যায়টি উপস্থাপন করেছি। এখন দ্বিতীয় থেকে পঞ্চম অধ্যায়সমূহ অডিও ভিজুয়াল পদ্ধতিতে উপস্থাপন করা হবে। এরপর মাননীয় স্পিকার, আমি ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় দুটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করব। অতঃপর অষ্টম থেকে একাদশ অধ্যায়সমূহ অডিও ভিজুয়াল পদ্ধতিতে উপস্থাপিত হবে এবং সর্বশেষ তথা দ্বাদশ অধ্যায়টি আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করব। মাননীয় স্পিকার, সার্বিক বিবেচনায় এবছর আমরা অর্থবছরের বাজেটটি 2021-2022 অর্থবছরের বাজেটটি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। তবে পূর্ণাঙ্গ বাজেটটি বিস্তারিত তথ্যাদি সহ টেবিলে উপস্থাপিত হয়েছে। এটিকে মাননীয় স্পিকার ফলিত বলে গণ্য করার জন্য আমি বিনীতভাবে আপনাকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, এই পর্যায়ে দ্বিতীয় থেকে পঞ্চম অধ্যায়সমূহ অডিও ভিজুয়াল পদ্ধতিতে উপস্থাপিত হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। দ্বিতীয় অধ্যায়
মুজিব জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অর্থনীতির এলাকায় বাংলাদেশের অবস্থান। 17 মার্চ 1920 খ্রিস্টাব্দ, সন্ধ্যা 8 ঘটিকা। দিকে দিকে শোনা যাচ্ছিল আজানের ধ্বনি, মধুমতি নদীর ঢেউ, পাখির কলকাকলি আর বসন্তের গান। ঠিক তখনই গোপালগঞ্জের গ্রাম টুঙ্গিপাড়ায় বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়রা বেগমের কোল জুড়ে আর্ত মানবতার মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন বাংলার সহস্র বর্ষের সাধনার নাম শেখ মুজিবুর রহমান। শৈশবে তিনি পরিচিত হয়েছিলেন সকলের প্রিয় খোকা হিসেবে। জাতির শানিত শিরায় অকুতভয় সাহস ছড়িয়ে কোটি কোটি মানুষের ইচ্ছার অনিন্দ কুসুম ফুটিয়ে তুলেছিলেন তিনি। বাঙালি জাতি তারই আহ্বানে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে, সৃষ্টি করেছিল বিজয়ের ইতিহাস। ছাত্র অধিকার আন্দোলন, সাধারণ মানুষের মৌলিক অধিকারের সংগ্রাম, ভাষা আন্দোলন, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন এবং 71-এর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার পথে তিনি বরণ করেন 4682 দিন কারাবাস সহ অবর্ণনীয় জীবন নির্যাতন। 25 মার্চ কাল রাত 1971 শুরু হয় পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড ও ধ্বংসলীলা। 26 মার্চ 1971 প্রথম প্রহরে বঙ্গবন্ধু প্রদান করলেন স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। ভোর 1:30 তিনি গ্রেফতার হন। চোখের আড়ালে বঙ্গবন্ধু, বুকের ভেতর তার হুঙ্কার। এই নিয়ে বাঙালি শুরু করে মুক্তিযুদ্ধ। মরণপণ লড়াইয়ে একের পর এক মুক্ত হতে থাকে বাংলার মাটি। পরাজয় নিশ্চিত জেনে পাক হানাদার ও তাদের এদেশীয় দোসরেরা বাঙালি জাতিকে মেধাশূন্য করতে 14 ডিসেম্বর রচনা করে ইতিহাসের আরেক নৃশংস অধ্যায়। 16 ডিসেম্বর 1971 চারিদিক থেকে একের পর এক ভেসে আসতে থাকে বাঙালির বিজয় বার্তা। দুঃসময় ও হতাশার দেয়াল ভেঙে শোষিত বঞ্চিত বাঙালি জাতিকে তিনি উপহার দেন একটি ঠিকানা, লাল সবুজ পতাকা খচিত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যার নামকরণ তিনি নিজেই করেছিলেন। জাতিকে এই দুর্লভ উপহার দানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে পরিণত হয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবে। 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 জাতি পালন করছে সাধিত সেই ধন্য পুরুষ জাতির পিতার জন্ম শতবর্ষ, মুজিব বর্ষ। 26 মার্চ 2021 বাংলাদেশ পার করল তার স্বাধীনতার গৌরবময় 50 বছর। দেশে বিদেশে পালিত হচ্ছে আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা দেশব্যাপী যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা ছিল, অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-19-এর কারণে তা বছরব্যাপী সীমিত পরিসরে পালন করা হয়। জাতীয় পর্যায়ে মুজিব চিরন্তন মূল থিম নিয়ে 17 মার্চ 2021 থেকে 26 মার্চ 2021 পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে 10 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদযাপন শুধু আনুষ্ঠানিকতা সর্বস্ব নয়, এই উদযাপনের লক্ষ্য জাতির জীবনে নতুন জীবনী শক্তি সঞ্চারিত করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হতে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দীর্ঘ 9 মাসের নজিরবিহীন রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে ছিল না কোনো অবকাঠামো ও সম্পদ। পুরো বাংলাদেশ ছিল একটি ধ্বংসস্তূপ, চারদিকে ছিল শুধু হাহাকার। বাংলাদেশ ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে দরিদ্র দেশ, ভারত ও পাকিস্তানের চেয়ে দরিদ্র তো বটেই। 10 জানুয়ারি 1972 পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে প্রত্যাবর্তন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শূন্য থেকে শুরু করেন দেশে বিনির্মাণের কঠিনতম কাজ। দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে, কিন্তু বঙ্গবন্ধু দৃঢ় কণ্ঠে সকলকে জানিয়ে দেন, বাংলাদেশ এসেছে, বাংলাদেশ থাকবে। অসীম সাহসী বঙ্গবন্ধু আর বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারেনি।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সড়ক ও রেলপথ বিচ্ছিন্ন, নৌ ও সমুদ্র বন্দর বিধ্বস্ত, স্কুল কলেজগুলো পরিত্যক্ত সেনা ছাউনি, গুদামে খাদ্য নেই, মাঠে ফসল নেই, কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ শূন্য। প্রথমেই তিনি গুরুত্ব দেন একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্বের স্বীকৃতি আদায় এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করার দিকে। শূন্য ক্যানভাসে নিপুণ শিল্পীর মতো তিনি বুনলেন উন্নয়নের নকশিকাঁথা। তার হাত ধরে যে অর্জনের বাংলাদেশে, সেগুলো হচ্ছে সংবিধান প্রণয়ন, শিল্প কারখানা জাতীয়করণ, পরিকল্পনা কমিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 ও তার আওতায় 6টি ব্যাংক জাতীয়করণ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ BCSIR। এইসব অপরিহার্য প্রতিষ্ঠান একে একে প্রতিষ্ঠিত হল। আজও এদেশে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো কাজ করতে গেলে আমরা দেখতে পাই, হয় প্রতিষ্ঠানটি জাতির পিতা নির্মাণ করে দিয়ে গেছেন, না হয় প্রতিষ্ঠানটি যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় নির্মাণ করা হয়েছে তার শুরুটা জাতির পিতা করে দিয়ে গেছেন। তিনি অসংখ্য নীতি, পরিকল্পনা ও আইনের উদ্যোক্তা, যার ভিত্তিভূমির উপর আজ দাঁড়িয়ে আছে দেশের উন্নয়ন ও অর্থনীতি। সোনার বাংলা গঠনের মজবুত ভিত বঙ্গবন্ধুর হাতেই তৈরি। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের দ্বিতীয় বছরে অর্থাৎ 1974-75 সালে 5.5% লক্ষ্যমাত্রার বিপরীতে দেশের ইতিহাসের সর্বোচ্চ 9.59% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। যদি আমরা 1975-এ 15 আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুকে না হারাতাম আর একই ধারায় প্রবৃদ্ধি অব্যাহত থাকত, তাহলে আমাদের জিডিপির আকার 35 বছরে 300 বিলিয়ন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে $1.2 ট্রিলিয়ন হতো। কিন্তু দুর্ভাগা জাতি আমরা। কিছু বিপদগামী স্বাধীনতার চেতনা বিরোধীর কারণে আমরা অকালে হারালাম আমাদের জাতির পিতাকে। 1975-এর 15 আগস্টের পর দেশ ও দেশের অর্থনীতি নিমজ্জিত হয় এক গভীর অন্ধকারে। থেমে যায় জাতির পিতার সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ। বঙ্গবন্ধুর অন্তর মন প্রথিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কান্ডারি, তার রক্তের উত্তরাধিকার, বর্তমান প্রজন্মের কিংবদন্তি ও আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এবং তাদের জীবনমানের উন্নয়ন সহ সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে 1981 সালের 17 মে 6 বছরের নির্বাসন ভেঙে সকল বাধা বিপত্তি অতিক্রম করে মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে আলোকবর্তিকা হাতে তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের প্রত্যয় দেশে ফেরেন। শুরু করেন গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের কাজ। দীর্ঘ 15 বছরের সংগ্রাম, জুলুম নির্যাতন সহ্য করার পর দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে মনোনিবেশ করেন 1996 সালে। উন্মুক্ত করেন সম্ভাবনার এক নতুন দিগন্ত। 1996 থেকে 2001 সময়ে গড় জিডিপি প্রবৃদ্ধি হয় 5.5%। গড় মুদ্রাস্ফীতি ছিল 4.4%। কিন্তু 2001 সালে উন্নয়নের রথ আবার বাধাগ্রস্ত হয়। দীর্ঘ 8 বছরের স্থবিরতার পর 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা আবার ঘুরতে শুরু করে। তাদেরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুরু হয় শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। 2014 ও 2018 সালের সংসদ নির্বাচন এদেশের মানুষ নিরঙ্কুশভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করে নিরবচ্ছিন্নভাবে দেশের উন্নয়নের সুযোগ করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে একের পর এক রচিত হয় সাফল্য আর উন্নয়নের মহাকাব্য, যা রূপকথার গল্প গাথাকে হার মানায়। গত 12 বছরে জিডিপির গড় প্রবৃদ্ধি ছিল 6.6%, যা 2015, 2016, 2016, 2017, 2017-2018 অর্থ বছরে 7% উপরে ছিল এবং 2018-19 অর্থ বছরে 8% অতিক্রম করে। মুদ্রাস্ফীতি ছিল সহনীয় পর্যায়ে। 2005-06 অর্থ বছরে আমাদের মাথাপিছু আয় ছিল $543 মার্কিন, বর্তমানে যা $2227 উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার 41.5% হতে কমে দাঁড়িয়েছে 20.5%।
জিডিপির আকার 4,82,337 কোটি থেকে 30,87,000 কোটি টাকা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 44 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। বাজেটের আকার 2005-06 অর্থ বছরের তুলনায় 10 গুণের মতো বৃদ্ধি পেয়েছে। সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 4,900 মেগাওয়াট থেকে 25,227 মেগাওয়াটে বৃদ্ধি পেয়েছে। বিগত 12 বছর ধরে যে গতিতে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে তাতে দেশে উন্নয়নের একটি ধারাবাহিকতার সৃষ্টি হয়েছিল, কিন্তু বৈশ্বিক মহামারী কোভিড-19 অর্থনৈতিক অগ্রযাত্রাকে সাময়িক বাধাগ্রস্ত করেছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বে জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে সরকার দেশের উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক সময়ে বিশ্বের দরিদ্রতম 10টি দেশের অন্যতম বাংলাদেশ আজ বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ। ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR এর মতে অর্থনৈতিক বিকাশ অব্যাহত থাকলে 2035 সাল নাগাদ বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশ আজ বিশ্বের কাছে এক বিস্ময়ের বিস্ময়। নিজের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রযাত্রার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং সহ উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এবং দেশ বিদেশের অতিথিরা। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, ওআইসির সেক্রেটারি জেনারেল ডক্টর ইউসুফ আহমেদ আল ওথাইমিন, জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সু কুয়েন, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ আল হুসাইন সহ অনেকে শুভেচ্ছা বার্তা প্রেরণ ও ভিডিও বার্তা উপস্থাপন করেন। গত অর্ধ শতাব্দীতে বিশেষ করে বঙ্গবন্ধুর 3.5 বছরের শাসনামল এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 17 বছরের দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনীতির আকার 270 গুণ বেড়েছে, আর মাথাপিছু জাতীয় আয় বেড়েছে 300 গুণ। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ অর্জন করেছে একটি সম্মানজনক স্থান। জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে আমরা দেশবাসীর বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। তৃতীয় অধ্যায়, উন্নয়নশীল দেশে উত্তরণ এবং ভবিষ্যৎ পথ পরিক্রমা। বাংলাদেশের স্বল্পোন্নত দেশে তালিকাভুক্তি। 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও পাকিস্তানের 24 বছরের ঔপনিবেশিক শাসন শোষণের জাতাকলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। পাকিস্তান উন্নয়নশীল দেশ হলেও আমাদের বাংলাদেশ রয়ে যায় শ্রেণীকরণের বাইরে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বসভার সকল সুযোগ সুবিধা ও সহযোগিতা লাভের জন্য জাতির পিতার হাত ধরে 1975 সালে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ তালিকাভুক্ত হয়। বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট CDP প্রতি 3 বছর অন্তর স্বল্পোন্নত দেশগুলোর 3টি সূচক যথা ক মাথাপিছু আয়, খ মানব সম্পদের সূচক এবং গ অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর্যালোচনা করে। কোন দেশ পরপর 2টি ত্রিবার্ষিক পর্যালোচনায় 3টি সূচকের যে কোনো 2টিতে উত্তীর্ণ হলে অথবা জাতীয় মাথাপিছু আয় নির্ধারিত মানের দ্বিগুণ অর্জন করতে পারলে তাকে জাতিসংঘ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের যোগ্য হিসেবে ঘোষণা করে।
2021 সালের পর্যালোচনায় মাথাপিছু আয়ের মানদণ্ড ন্যূনতম $1,222 মার্কিন ডলারের বিপরীতে $1,827 মার্কিন ডলার, মানব সম্পদের সূচকে ন্যূনতম 66-র বিপরীতে 75.3 এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকে সর্বোচ্চ 32-এর বিপরীতে 27.2 অর্জন করে সকল সূচকে উত্তীর্ণ হয়ে 26 ফেব্রুয়ারি 2021 তারিখে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণে 5 বছরের প্রস্তুতিকাল সহ ইউএনসিডিপির চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা হতে বের হয়ে সগৌরবে ভারত, চীন, মালয়েশিয়া সহ অন্যান্য উন্নয়নশীল দেশের কাতারে সামিল হবে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের জন্য নতুন দুয়ার উন্মোচন। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ বা এলডিসি হতে উত্তরণের ফলে সরকার ও জনগণের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধের বিকাশ ঘটবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, যা বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই আনতে ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে সহায়ক ভূমিকা রাখবে। দেশের ক্রেডিট রেটিং, উৎপাদনশীলতা ও বৈদেশিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির ফলে দেশে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটবে, কর্মসংস্থান তৈরি হবে। রপ্তানি বহুমুখীকরণের এক ধরনের বাধ্যবাধকতা তৈরি হবে, ফলে নতুন রপ্তানি পণ্য ও বাজারের সৃষ্টি হবে। পণ্য সরবরাহ চেইন সুসংহত হবে। দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা বৃদ্ধির ফলে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী শ্রমশক্তি তৈরির সুযোগ সৃষ্টি হবে। উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ। স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা, ডব্লিউটিওর বাণিজ্য সংশ্লিষ্ট মেধাস্বত্ব TRIPS চুক্তির আওতায় ঔষধ শিল্পে পেটেন্ট প্রোটেকশন প্রদান থেকে অব্যাহতির সুবিধা এবং রপ্তানি পণ্যে শিল্পে ভর্তুকি প্রদানের সুবিধা হ্রাস পাবে। সহজ শর্তের বৈদেশিক ঋণ বা অনুদান সহায়তা হ্রাস পাবে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় গৃহীত কৌশল। ইউএনসিডিপির সুপারিশ অনুযায়ী 2026 সাল পর্যন্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের জন্য প্রযোজ্য সকল সুবিধা ভোগ করতে পারবে। তবে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে বাংলাদেশ উত্তরণের পর আরো 3 বছর অর্থাৎ 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা ভোগ করতে পারবে। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও এর এলডিসি গ্রুপ স্বল্পোন্নত দেশ সংক্রান্ত সকল বাণিজ্য সুবিধা যাতে উত্তরণের পর আরো 12 বছর পর্যন্ত বহাল থাকে সে সম্পর্কে একটি প্রস্তাবনা পেশ করেছে। বাংলাদেশ এ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। উত্তরণের পর ইউ দেশগুলোতে জিএসপি সুবিধা নেয়ার জন্য সরকার ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে ভুটানের সাথে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সম্পাদন এবং আরো 11টি দেশের সাথে অনুরূপ চুক্তি স্বাক্ষরের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের ব্যবসা বাণিজ্যের সার্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বৈদেশিক সরাসরি বিনিয়োগ এফডিআই বাড়ানোর জন্য সরকার ব্যবসা সহজীকরণ সূচক উন্নয়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার ইতোমধ্যে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রযুক্তির উৎকর্ষ সাধনের জন্য হাইটেক পার্ক স্থাপন এবং পদ্মা সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে কার্যক্রম গ্রহণ করেছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিতে সহায়ক হবে। উত্তরণের পরেও যাতে কিছু কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সুযোগ সুবিধা অব্যাহত রাখা যায় সে বিষয়ে উন্নয়ন সহযোগী বাণিজ্যিক অংশীদার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে আলাপ আলোচনা অব্যাহত রাখা হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় কি করা যেতে পারে সে সম্পর্কে খাত ভিত্তিক গবেষণা কার্যক্রম পরিচালনার কাজ শুরু করা হয়েছে। সর্বোপরি উত্তরণ পরবর্তী সময়ের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য আসন্ন প্রস্তুতিকালে সরকার সকল অংশীজন, বেসরকারি খাত, উন্নয়ন ও বাণিজ্য সহযোগী সুশীল সমাজের সাথে নিবিড়ভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটি উত্তরণ কৌশল তৈরির কাজ হাতে নিয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তকমা ঝেড়ে ফেলে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া সম্ভবপর হয়েছে। বিগত এক যুগে জাতির পিতার রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের সফল কর্মকাণ্ডের কারণে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে এটি জাতির সবচেয়ে বড় অর্জন ও আন্তর্জাতিক স্বীকৃতি।
চতুর্থ অধ্যায় কোভিড-19 পরিস্থিতি ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম। 2019 খ্রিস্টাব্দের শেষের দিকে শুরু হওয়া অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-19 প্রভাব ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিতে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। ধনী গরিব সব দেশেই এর প্রভাব পড়েছে, বাংলাদেশও ব্যতিক্রম নয়। 23 মে 2021 পর্যন্ত সারা বিশ্বে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 16,70,00,000 এবং প্রাণহানির সংখ্যা 34 লক্ষ ছাড়িয়েছে। বাংলাদেশ আক্রান্তের সংখ্যা 7,80,000 এবং প্রাণহানির সংখ্যা 12,000 ছাড়িয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী করোনাজনিত অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে 2020 সালে সারা বিশ্বে মোট 12.7 ট্রিলিয়ন মার্কিন ডলারের স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, ঠিক সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচক্ষণ দূরদৃষ্টিতে এই সংকটময় পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে এই মহামারীর সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবেলায় 4টি প্রধান কৌশল অবলম্বন প্রাধান্য দেয়া এবং বিলাসী ব্যয় নিরুৎসাহিত করা, ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে কতিপয় ঋণ সুবিধা প্রবর্তন করা যাতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত হয় এবং দেশে বিদেশে উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি পায়। হতদরিদ্র, কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত জনগণকে সুরক্ষা দিতে সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা এবং বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা। কৌশলগুলো বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল স্তরের মানুষের জন্য এ যাবৎ 1,28,441 কোটি টাকার 23টি প্রণোদনা প্যাকেজ চালুর ব্যবস্থা করেছেন, যা জিডিপির প্রায় 4.2%। প্রণোদনা প্যাকেজগুলোর বাস্তবায়নের সংক্ষিপ্ত চিত্র। কোভিড-19 মোকাবেলার জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ সমূহের এপ্রিল 2021 পর্যন্ত সার্বিক বাস্তবায়নের অগ্রগতি 68.2%। তৈরি পোশাক সহ রপ্তানিমুখী খাতের প্রায় 50 লক্ষ শ্রমিকের কর্মসংস্থান টিকিয়ে রাখতে শ্রমিকদের বেতন ভাতা বাবদ 5,000 কোটি টাকার তহবিল সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায় টিকিয়ে রাখতে স্বল্প সুদে 60,000 কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সুবিধার আওতায় এপ্রিল 2021 পর্যন্ত মোট 47,189 কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের আকার $3.5 বিলিয়ন হতে $5.5 বিলিয়ন উন্নীত করা হয়েছে এবং এপ্রিল 2021 পর্যন্ত মোট 15,822 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। করোনা রোগীদের সেবা প্রদানের কাজে নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সকলকে 2 মাসের বেতনের সমপরিমাণ বিশেষ সম্মানী দেওয়ার আওতায় গত এপ্রিল 2021 পর্যন্ত মোট 8,173 জন স্বাস্থ্যকর্মীকে 49 কোটি টাকা সম্মানী প্রদান করা হয়েছে। রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ এ সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে দায়িত্ব পালনকালে ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের পরিবারকে মোট 60 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে দেশব্যাপী মোট 4 লক্ষ মেট্রিক টন চাল ও 1 লক্ষ মেট্রিক টন গম বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পাশাপাশি নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে মাত্র 10 টাকা কেজি দরে চাল বিক্রয় চলমান আছে। ভাইরাসজনিত কারণে কর্মহীনতা ও আয়ের সুযোগ হ্রাসের কবল থেকে দেশের অতি দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সারা দেশে নির্বাচিত 35 লক্ষ উপকারভোগী পরিবারের প্রত্যেককে 2,500 টাকা করে 2 বার এবং 1 লক্ষ পরিবারকে 5,000 টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। দেশের অতি দরিদ্র 112টি উপজেলায় বয়স্ক ভাতা কর্মসূচি, প্রতিবন্ধী ভাতা কর্মসূচি এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচির আওতা শতভাগে উন্নীত করা হয়েছে। গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ উদ্যোগের আওতায় 2,130 কোটি টাকার বিপরীতে 1,474 কোটি টাকা ব্যয় মোট
৬৬,৮৯৮টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। কৃষিকাজে যান্ত্রিকীকরণ, কৃষি ভর্তুকি ও কৃষি পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় ১৭,৭২০ কোটি টাকার বিপরীতে মার্চ ২০২১ পর্যন্ত ৭,৭৯৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকের বিতরণকৃত ঋণের স্থগিতকৃত সুদের ভর্তুকি, নিম্ন আয়ের পেশাজীবী কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃ অর্থায়ন স্কিম, বিদেশ ফেরত প্রবাসীদের জন্য কর্মসৃজন, ক্ষুদ্র ঋণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের দুস্থ শ্রমিকদের জন্য ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ১,৫০০ কোটি টাকার একটি স্থায়ী সামাজিক সুরক্ষা কার্যক্রম সহ ২৩টি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন পুরোদমে এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গৃহীত সময়োপযোগী পদক্ষেপের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি কমনওয়েলথ মাননীয় প্রধানমন্ত্রীকে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সফল শীর্ষ নারী নেত্রীদের অন্যতম হিসেবে আখ্যায়িত করেছে। পঞ্চম অধ্যায়, প্রেক্ষিত ও প্রেক্ষাপট, বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশের অবস্থান। ২০২১-২০২২ অর্থ বছরের জাতীয় বাজেটটি প্রণয়ন করা হচ্ছে কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বব্যাপী চলমান এক ক্রান্তিকালে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভাইরাসের দ্বিতীয় এবং কোথাও কোথাও চলছে তৃতীয় ঢেউ। বৈশ্বিক এই প্রাদুর্ভাবের ভরকেন্দ্র সাম্প্রতিক সময়ে এশিয়া মহাদেশ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দিকে ছড়ে আসছে। বাংলাদেশও এর বাহিরে নয়। তবে আশার কথা, আইএমএফ ও বিশ্ব ব্যাংক উভয়ই বাংলাদেশের জন্য জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে। আইএমএফ ২০২২ সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি ৪.৪% এবং বাংলাদেশের জন্য ৭.৫% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০২১-২০২২ অর্থ বছরে ৫.১% হবে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর মতে বাংলাদেশ ২০২১-২০২২ অর্থ বছরে ৭.২% জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে। কোভিড-১৯ মহামারীর প্রকোপ অব্যাহত থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও বিচক্ষণ নেতৃত্বের কারণে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দক্ষতা ও উৎকর্ষ সাধন এবং প্রাজ্ঞ রাজস্ব নীতি ও সহায়ক মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। গত অর্থ বছরে বাংলাদেশ ৫.২% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে, যা ছিল এশিয়ার মধ্যে সবার উপরে। ওই সময় বাজেট ঘাটতিও ধারণযোগ্য পর্যায়ে ছিল, যা জিডিপির ৫.৪%। সরকারি ঋণ জিডিপি অনুপাত হয়েছে মাত্র ৩৫.৯৮%। চলতি অর্থ বছরের প্রথম ১০ মাসে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি হয়েছে ১২.৮৭%। বর্তমান অর্থ বছরের বিগত ১০ মাসে রপ্তানি খাতে ৮.৭৪% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আমদানির ক্ষেত্রে জুলাই থেকে মার্চের সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৬.০৬%। প্রবাস আয়ের ক্ষেত্রে বিগত ১১ মে ২০২১ পর্যন্ত ৪১% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। চলতি হিসাব ভারসাম্যে জুলাই ফেব্রুয়ারির সময়ে ১.৫৫৭ বিলিয়ন মার্কিন ডলার উদ্বৃত্ত রয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহে মার্চ ২০২১-এ ৮.৭৯% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সহ সামগ্রিক মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মার্চ ২০২১-এ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ৫.৪৭%। সামষ্টিক অর্থনীতিতে সরকারের এ সাফল্য উন্নয়ন সহযোগী সহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে সমাদৃত হয়েছে। আইএমএফ এর প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা শীর্ষ ৩ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশ ইকোনমি শোজ আর্লি সাইন্স অফ রিকভারি অ্যামিড আনসার্টেনিটিস। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ৩ মার্চ ২০২১ তারিখে শিরোনাম করেছে, বাংলাদেশ ইজ বিকামিং সাউথ এশিয়াস ইকোনমিক বুলকেস। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশ ফ্রম এ বাস্কেট কেস টু এ রোবাস্ট ইকোনমি। দ্য নিউ ইয়র্ক টাইমস এর ১০ মার্চ ২০২১-এর শিরোনাম, হোয়াট ক্যান বাইডেনস প্ল্যান ডু ফর পভার্টি, লুক টু বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতির এই ইতিবাচক চিত্র হতে সহজেই প্রতীয়মান হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সময়োপযোগী ও কার্যকর অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সরকার কর্মসৃজন ও কর্মসুরক্ষা, অভ্যন্তরীণ চাহিদা সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা, কোভিড-19 প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রমের মাধ্যমে করোনা মহামারীর চলমান দ্বিতীয় ঢেউয়ের অর্থনৈতিক প্রভাবও সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়। Lots of opportunities and windows for moving forward. সে কারণে কোভিড-19 এর ফলে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট ক্ষতের পাশাপাশি কিছু সুযোগও তৈরি হবে, যা গ্রহণে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। আমাদের অর্থনীতির প্রাণশক্তি হচ্ছে আমাদের দেশের মানুষ। সঙ্গত কারণেই কোভিড-19 এর প্রভাব বিবেচনায় এবারের বাজেটে প্রাধান্য পাবে দেশের মানুষের জীবন জীবিকা। দেশের সকল মানুষের জীবন মান উন্নয়নের মাধ্যমে মূলত অর্জিত হবে 2030, 2031, 2041 এবং 2100 এর কাঙ্ক্ষিত লক্ষ্যসমূহ। মাননীয় স্পিকার, আমি এই পর্যায়ে চলতি 2020-21 অর্থ বছরের সম্পূরক বাজেট কাঠামোর উপর আলোকপাত করতে চাই। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির উপর কোভিড-19 প্রভাব দীর্ঘতর হওয়ায় 2020-21 অর্থ বছরের বাজেটে কিছুটা সংশোধন ও সমন্বয় করতে হয়েছে। সংশোধিত রাজস্ব আয় 2020-2021 অর্থ বছরের মূল বাজেটে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল 3,38,000 কোটি টাকা। অর্থ বছরের জুলাই-এপ্রিল সময়ে রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনা করে সম্পূরক বাজেটের লক্ষ্যমাত্রা 3,51,532 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত ব্যয় চলতি অর্থ বছরের বাজেটে সর্বমোট সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল 5,68,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে এই ব্যয় 5,38,983 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বাজেট ঘাটতি ও অর্থায়ন চলতি অর্থ বছরের বাজেটে ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল 1,90,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হয়েছে 1,87,451 কোটি টাকা, যা জিডিপির 6.1%। এই ঘাটতি অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে অর্থায়ন করা হবে। মাননীয় স্পিকার, আমি এখন 2021-2022 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কাঠামোর উপর আলোচনা করব। মাননীয় স্পিকার, কোভিড-19 এর উপর্যুপরি অভিঘাত, অর্থনীতির উপর এর দীর্ঘতর প্রভাব, স্বাস্থ্যখাতে অপ্রত্যাশিত প্রয়োজন মেটানো, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, সফলভাবে কোভিড-19 প্রতিষেধক টিকাদান ও সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2021-22 অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে 3,89,000 কোটি টাকা। এর মাঝে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 59,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। মাননীয় স্পিকার, 2021-22 অর্থ বছরে আমাদের বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 6,03,681 কোটি টাকা, যা আমাদের জিডিপির 17.5%। পরিচালনা সহ অন্যান্য খাতে মোট 3,78,357 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,25,324 কোটি টাকা 324 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, বাজেট ঘাটতি ও অর্থায়ন প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,14,681 কোটি টাকা, যা আমাদের জিডিপির 6.2%। এখানে উল্লেখ্য, এই হার গত বাজেটে ছিল 6.1%। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। মাননীয় স্পিকার, এই পর্যায়ে অষ্টম থেকে একাদশ অধ্যায়সমূহ অডিও ভিজুয়াল পদ্ধতিতে উপস্থাপিত হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ,
মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ আজকের বাজেট অধিবেশন প্রেসিডেন্ট বক্স থেকে প্রত্যক্ষ করছেন। অষ্টম অধ্যায়, খাত ভিত্তিক নীতি কৌশল, কর্মপরিকল্পনা ও সম্পদ সঞ্চালন। নির্বাচন ইশতেহার 2018 এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 2021-2041 বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন অভিষ্ট ও লক্ষ্যসমূহ অর্জনের প্রয়াস চালানো হবে এ বাজেটের মাধ্যমে। তাছাড়া করোনা ভাইরাসের দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবেলায় জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে অর্থনৈতিক পুনর্গঠনের মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করার বিষয়টি এ বাজেটে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। বিগত এক দশকে বাংলাদেশের ক্রমাগত উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন কোভিড-19 প্রভাবে সাময়িক বাধাগ্রস্ত হয়েছে। গত 2018-19 অর্থ বছরে রেকর্ড 8.15% প্রবৃদ্ধি অর্জিত হলেও 2019-20 অর্থ বছরে করোনা ভাইরাসের কারণে তা হ্রাস পেয়ে 5.24% দাঁড়ায়। কোভিড-19 প্রভাব দীর্ঘতর হওয়া এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বিবেচনা করে চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 8.2% হতে সংশোধন করে 6.1% নির্ধারণ করা হয়েছে। তবে কোভিড পরবর্তী উত্তরণের বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে আগামী 2021-22 অর্থ বছরে প্রবৃদ্ধির হার 7.2% এবং মূল্যস্ফীতি 5.3% নির্ধারণ করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাব বিবেচনায় আগামী বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে স্বাস্থ্য খাত। কোভিড-19 মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ সমূহের বাস্তবায়ন, যান্ত্রিকীকরণ, ও সার্বিক মানব সম্পদ উন্নয়ন, পল্লী উন্নয়ন ও কর্মসৃজন, সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা সম্প্রসারণ, গৃহহীন দরিদ্র জনগোষ্ঠীর জন্য গৃহ নির্মাণ এবং নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে খাদ্য বিতরণ। পরবর্তী অংশে খাতভিত্তিক সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হলো। সমগ্র বাজেটকে সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো, সাধারণ সেবা এবং সুদ ভর্তুকি ঋণ প্রদানের আওতায় মোট 4টি বৃহত্তর খাতে বিভক্ত করে অর্থ বরাদ্দ করা হয়ে থাকে। সামাজিক অবকাঠামো খাতে 2021-2022 অর্থ বছরে মোট 1,70,510 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো, যা মোট বরাদ্দের 28.2%। আগামী 2021-2022 অর্থ বছরে ভৌত অবকাঠামো খাতে 1,79,681 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো, যা মোট বাজেটের 29.7%। সাধারণ সেবা খাতে 2021-2022 অর্থ বছরে মোট 1,45,150 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো, যা বাজেটের মোট 24%। সুদ ভর্তুকি ঋণদান ও অন্যান্য খাতে 1,08,340 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। মন্ত্রণালয় বিভাগওয়ারি বাজেট বরাদ্দ পরিশিষ্ট কয়ের সারণী 7-এ উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাত এ পর্যন্ত মোট 10টি কোভিড-19 সম্পর্কিত জাতীয় গাইডলাইন ও 28টি অন্যান্য নির্দেশিকা, 4টি এসওপি এবং 13টি গণসচেতনতামূলক উপকরণ তৈরি করা হয়েছে। রিয়েল টাইম হসপিটাল ড্যাশবোর্ড স্থাপনের ফলে দেশের কোভিড হাসপাতালগুলোর সাধারণ ও আইসিইউ বেডের সব তথ্য যে কোনো মুহূর্তেই পাওয়া যাচ্ছে। এছাড়া কোভিড-19 মহামারীকালে যুক্ত হয়েছে অনলাইন ভেরিফাইড টেস্ট রিপোর্ট সিস্টেম। কোভিড-19 চিকিৎসায় দেশব্যাপী সর্বমোট 89টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, 2টি সমুদ্র বন্দর, 2টি রেল স্টেশন এবং 23টি স্থলবন্দর দিয়ে প্রায় 20.45 লক্ষ আন্তর্জাতিক যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে। সরকারিভাবে ঢাকায় 72টি ও ঢাকার বাইরে 49টি সহ মোট 121টি পরীক্ষাগারে কোভিড-19 স্যাম্পল পরীক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত আরটিপিসিআর ভিত্তিতে 48.26 লক্ষ জন সহ সর্বমোট 49 লক্ষ জনের টেস্ট সম্পন্ন হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সরকার দেশের সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করবে। এর জন্য প্রয়োজনীয় সংখ্যক ডোজ ভ্যাকসিন সংগ্রহের জন্য যত টাকাই লাগুক না কেন সরকার তা প্রদান করবে। সে লক্ষ্যে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হবে। দেশের মোট 80% মানুষকে টিকা দেওয়ার আওতায় আনার জন্য ভাগ ভাগ করে পরিকল্পনা তৈরি করা হয়েছে। বাংলাদেশ করোনার ভ্যাকসিন প্রয়োগকারী প্রথম সারির কয়েকটি দেশের একটি। গত 7 ফেব্রুয়ারি 2021 তারিখে দেশব্যাপী করোনার প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতি মাসে 25 লাখ করে টিকা দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে অধিক ঝুঁকিপূর্ণ জনগণকে টিকা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সুরক্ষা.gov.bd ওয়েব পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বরের সাহায্যে ভ্যাকসিন প্রাপ্তির জন্য রেজিস্ট্রেশন, ভ্যাকসিন সনদ ও ভ্যাকসিন কার্ড প্রদান করা হচ্ছে। ভারতের সেরাম ইনস্টিটিউট হতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন ক্রয় করা হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স ফ্যাসিলিটি হতে 3 কোটি 40 লক্ষ মানুষের জন্য 6 কোটি 80 লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। চীন ও রাশিয়ার সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজার কোম্পানি ও ফ্রান্স বেলজিয়াম ভিত্তিক সানোফি জিএসকে নিকট হতে ভ্যাকসিন ক্রয়ের পরিকল্পনা রয়েছে। চীনের সিনোফার্ম ও রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন ক্রয় ও প্রয়োজনে বাংলাদেশি তা উৎপাদনের লক্ষ্যে আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারত সরকারের উপহার 32 লাখ ডোজ সহ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা হতে প্রাপ্ত 1 কোটি 2 লাখ ডোজ কোভিশিল্ড এবং চীন সরকার হতে উপহার হিসেবে প্রাপ্ত সিনোফার্মের 5 লাখ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে। বিগত বাজেটের ন্যায় কোভিড-19 মোকাবেলায় স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় বিশেষ কার্যক্রম বাস্তবায়নের জন্য পুনরায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে আগামী 2021-2022 অর্থ বছরে 32,731 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হল। শিক্ষা। কোভিডকালীন শিক্ষার্থীদের পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় আমার ঘরে আমার স্কুল শিরোনামে অনলাইন পাঠদান অব্যাহত রাখার পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্প সমূহে যথাযথ অর্থ প্রাপ্তি নিশ্চিতকরণ, আগামী অর্থ বছরে নতুন প্রকল্প গ্রহণ, বৃত্তি, ফেলোশিপ ও উপবৃত্তি অব্যাহত রাখা, সময় মতো নতুন বই ও শিক্ষা উপকরণ সরবরাহ, নিরক্ষর ব্যক্তিদের মোটিভেশনাল ও সেন্সিটাইজেশন কার্যক্রম, ইন্টার্নশিপ পলিসি ফ্রেমওয়ার্ক প্রণয়ন, শিক্ষায় তথ্য ও প্রযুক্তির ব্যাপক ব্যবহার। চতুর্থ, শিল্প বিপ্লব উপযোগী শিক্ষা সহ শিক্ষা প্রসার ও মানোন্নয়নকে 2021-2022 অর্থ বছরের বাজেটে বিবেচনায় নেওয়া হয়েছে। আগামী 2021-2022 অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় 26,314 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে 36,486 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য 9,153 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো। কৃষি। খাদ্যশস্যের বর্তমান বাজার দর নিয়ন্ত্রণে রাখার জন্য সিটি কর্পোরেশন, জেলা সদর ও পৌরসভা সহ প্রায় 727টি স্থানে ওএমএস কার্যক্রমের মাধ্যমে চাল ও আটা বিতরণ করা হচ্ছে। আগামী 2021-22 অর্থ বছরে অভ্যন্তরীণ উৎস হতে 20.55 লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জায়গা চাষের আওতায় আনায়ন ও পারিবারিক পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে 32টি করে সবজি পুষ্টি বাগান সৃজন হচ্ছে। সমৃদ্ধ কৃষির অগ্রযাত্রায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং এসডিজি বাস্তবায়ন শীর্ষক পরিকল্পনা দলিল প্রণয়ন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে কীটনাশক মুক্ত শাকসবজির যোগান দিতে যাত্রা শুরু করেছে কৃষকের বাজার। দেশের বিশাল জনগোষ্ঠীর প্রাণীজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে নতুন নতুন প্রযুক্তি ও জাত উদ্ভাবন, উদ্যোক্তা ও খামারিদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহ নিশ্চিতকরণে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দক্ষতা উন্নয়ন ও কর্মসৃজন। দেশের জনসংখ্যার 50% অধিক তরুণ, যে হার উন্নত বিশ্বে 20 থেকে 25% বেশি নয়। সরকার বিষয় ও খাত ভিত্তিক কর্মসংস্থানের নীতি অনুসরণ করছে, যার অধীনে বৃহৎ সরকারি বিনিয়োগ এবং শিল্প ও বাণিজ্য প্রণোদনা প্রদানের ক্ষেত্রে কর্মসংস্থানের বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখা হচ্ছে। শিল্প খাতের চাহিদা ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে সরকার স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন করছে।
এছাড়া দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে দেশের 28টি মন্ত্রণালয়ের অধীন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয় সাধনের জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। সরকারের সঠিক নীতি ও ফলপ্রসূ কর্ম পরিকল্পনার ফলে আইটি সেক্টরে এরই মধ্যে 10 লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে এবং 2021 সালের মধ্যে আরো 10 লাখ মানুষের কর্মসংস্থান হবে। দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানের উপর চাপ কমাতে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার 2018 অনুযায়ী প্রতি উপজেলা হতে গড়ে 1000 কর্মীকে বিদেশে প্রেরণ সহ প্রতি বছর মোট 7 লক্ষ হিসেবে 3 বছরে 21 লক্ষ কর্মীর বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রবাস আয়ের উপর 2% হারে নগদ প্রণোদনা অব্যাহত থাকবে। এ খাতে আগামী অর্থ বছরে 4000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো। সামাজিক সুরক্ষা। সরকার দারিদ্র্য বিমোচনে সাহসী, দৃঢ়, জনকেন্দ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ ও বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পরিকল্পনা রয়েছে আগামী 2023-2024 অর্থ বছরের মধ্যে দারিদ্র্যের হার 12.3% এবং অতি দারিদ্র্যের হার 4.5% নামিয়ে আনা। আগামী 2021-2022 অর্থ বছর হতে বয়স্ক ভাতা, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলাদেরকে বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রাপ্য শতভাগ বয়স্ক মানুষকে অতি উচ্চ ও উচ্চ দারিদ্র্যভুক্ত গ্রুপের আরো 150টি উপজেলায় সম্প্রসারণ করা হচ্ছে। সর্বশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ অনুযায়ী 4 লক্ষ জন নতুন ভাতাভোগী যুক্ত করে আগামী 2021-2022 অর্থ বছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 22 লক্ষ জনে বৃদ্ধি করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানী ভাতা আগামী 2021-2022 অর্থ বছরে 12,000 টাকা হতে 20,000 টাকায় উন্নীত করার প্রস্তাব করা হলো। 2008-9 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা বলয় খাতে বরাদ্দ ছিল 13,845 কোটি টাকা, যা 2020-2021 অর্থ বছরে প্রায় 7 গুণ বৃদ্ধি পেয়ে 95,574 কোটি টাকায় উন্নীত হয়েছে। আগামী 2021-2022 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট 1,07,157 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হলো। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের আওতায় চলমান সকল কার্যক্রমের পাশাপাশি আগামী 2021-2022 অর্থ বছরে পল্লী সেক্টরে কোর রোড নেটওয়ার্ক সম্প্রসারণ সহ মোট 3,140 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ এবং এ সকল সড়কে 18,500 মিটার ব্রিজ কালভার্ট সম্প্রসারণ ও নির্মাণ করা হবে। নির্মিত গ্রামীণ সড়ক অবকাঠামো টেকসই করার জন্য 8,500 কিলোমিটার পাকা সড়ক এবং 3,800 মিটার ব্রিজ কালভার্ট রক্ষণাবেক্ষণ করা হবে। আগামী অর্থ বছরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে 42,193 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হল। শিল্প বাণিজ্য। আগামী অর্থ বছরেও বস্ত্র ও তৈরি পোশাক শিল্প খাতে বিদ্যমান বিভিন্ন রপ্তানি প্রণোদনার সাথে 1% হারে অতিরিক্ত প্রণোদনা প্রদান অব্যাহত রাখার প্রস্তাব করা হল। ভৌত অবকাঠামো। 30 সালের মধ্যে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। দেশে আবিষ্কৃত 27টি গ্যাস ক্ষেত্রের মধ্যে বর্তমানে উৎপাদনে 20টি গ্যাস ক্ষেত্রে প্রায় 2,525 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়। গ্যাসের মোট চাহিদার অবশিষ্ট পরিমাণ এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস হিসেবে আমদানি করে জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে। আগামী 2021-22 অর্থ বছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতের জন্য 27,484 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হল। একটি আধুনিক ও টেকসই মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে সড়ক নিরাপত্তা বৃদ্ধি, ঢাকা মহানগরীতে যানজট নিরসনে দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা, এমআরটি ও বিআরটি প্রবর্তন সহ মোটরযান ব্যবস্থাপনার আধুনিকায়নে পরিকল্পনা গ্রহণ সহ বাস্তবায়ন কার্যক্রম চলমান আছে। বিগত 12 বছরে সরকার সড়ক পথের উন্নয়নে 331টি প্রকল্প বাস্তবায়ন করেছে এবং 452টি নতুন প্রকল্প গ্রহণ করেছে। একই সময়ে 453.07 কিলোমিটার জাতীয় মহাসড়ক 4 লেন এবং তদূর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে।
উন্নয়নের ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় বর্তমানে 26টি বৃহৎ প্রকল্পের বাস্তবায়ন চলমান রয়েছে। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে 6টি মেট্রো রেল লাইন সমন্বয়ে মোট 128.741 কিলোমিটার দীর্ঘ ও 104টি স্টেশন বিশিষ্ট একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্ত সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা 2030 বাস্তবায়ন করছে। এই কর্মপরিকল্পনা অনুসারে উত্তরা তৃতীয় পর্ব হতে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটার দীর্ঘ 16টি স্টেশন বিশিষ্ট ঘন্টায় 60,000 যাত্রী পরিবহনে সক্ষম, দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময় সাশ্রয়ী, বিদ্যুৎ চালিত, পরিবেশ বান্ধব ও দুর্নিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা গ্রহণের নিমিত্ত বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো রেল MRT লাইন 6 এর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। 31 মার্চ 2021 তারিখ পর্যন্ত সার্বিক গড় অগ্রগতি 61.49%। MRT লাইন 1 এর ডিটেইলড ডিজাইন সম্পন্ন করা, MRT লাইন 5 নর্দার্ন রুটের বেসিক ডিজাইন সম্পন্ন করা এবং MRT লাইন 5 সাউদার্ন রুটের ফিজিবিলিটি স্টাডি শুরু করার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী ও স্বাধীন চেতা নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ফলে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণ কাজ সার্বিক ভৌত অগ্রগতি 85%। আগামী বছরের জুনের মধ্যে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখানী পর্যন্ত র্যাম সহ 46.73 কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। কর্ণফুলী নদীর তলদেশে 3.32 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রথম টিউবের রিং স্থাপন সহ বোরিং শেষে তৃতীয় টিউবের বোরিং সহ অন্যান্য নির্মাণ কাজ চলমান রয়েছে এবং ইতোমধ্যে 65% ভৌত কাজ সম্পন্ন হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়া হয়ে সাভার ইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি G2G ভিত্তিতে নির্মিত হতে যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ের 30 বছরের মেয়াদী মহাপরিকল্পনার অংশ হিসেবে রাজধানী ঢাকার সাথে কক্সবাজার, মোংলা বন্দর, টুঙ্গিপাড়া, বরিশাল, পার্বত্য চট্টগ্রাম সহ দেশের অন্যান্য এলাকা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা পদ্মা বহুমুখী সেতুতে রেল লিঙ্ক স্থাপন, ট্রান্স এশিয়ান রেলওয়ে ও আঞ্চলিক রেলওয়ে যোগাযোগ স্থাপন সহ 230টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। দেশের সড়ক, রেল, নৌ ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থার চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে এবং আগামী অর্থ বছরে আরো নতুন কার্যক্রম প্রসারিত করতে সরকার বদ্ধপরিকর। পরিবহন ও সড়ক, রেল ও নৌ যোগাযোগ খাতে আগামী 2021-22 অর্থ বছরে মোট 55,621 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হল। তথ্য ও প্রযুক্তি খাত চতুর্থ শিল্প বিপ্লব কার্যকরভাবে বাস্তবায়নের জন্য দেশে 5G চালুর লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে প্রাথমিকভাবে 2500 থেকে 2690 মেগাহার্টজ এবং 3300 থেকে 3700 মেগাহার্টজ ব্যান্ড নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তৈরি করা হয়েছে সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম। নাগরিক নিবন্ধন ও ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে তৈরি করা হয়েছে কোভিড-19 ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা অ্যাপ। জাতীয় পরিচয়পত্রের ডেটাবেস ব্যবহারের মাধ্যমে ব্যক্তি পরিচয় যাচাইয়ের জন্য পরিচয় সেবা চালু করা হয়েছে। সকল সরকারি সেবা এক ঠিকানায় নাগরিকদের জন্য সহজলভ্য করতে চালু করা হয়েছে এক সেবা প্ল্যাটফর্ম। মোবাইল অ্যাপসের মাধ্যমে সরকারি সেবা পাওয়ার জন্য মাই.গভ ও এক সেবায়ের সেবাগুলো কল সেন্টারের মাধ্যমে জানার জন্য 333 এবং ডিজিটাল আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য পরিচয় সফটওয়্যার তৈরির কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থানে 39টি হাইটেক পার্ক সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করছে, যার মধ্যে 7টি বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। নির্মাণাধীন পার্কসমূহ যথাযথভাবে বাস্তবায়িত হলে আগামী 2023 সালের মধ্যে 50,000 তরুণ তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ইতোমধ্যে চালু হওয়া হাইটেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক সমূহে 14,000 জনের কর্মসংস্থান হয়েছে।
নারীর ক্ষমতায়ন, জাতীয় জীবনের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ এবং নারী পুরুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ। নারীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ক্ষমতায়ন আগামী অর্থ বছরেও প্রাধান্য পাবে। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে পৃথিবীর প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম। যে কোনো দুর্যোগকালীন সময় মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারিত করতে সরকার বদ্ধপরিকর। আগামী 2021-2022 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমের জন্য 9,950 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার প্রত্যয়কে সামনে রেখে আশ্রয়ন প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে সারা দেশে 1,13,593টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গত 23 জানুয়ারি 2021 তারিখে 69,904টি পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। একসাথে এত বিপুল সংখ্যক পরিবারকে বিনামূল্যে ভূমি সহ গৃহের মালিকানা প্রদান বিশ্বে এটাই প্রথম। নবম অধ্যায়, সংস্কার ও সুশাসন। সুশাসন, সুষম উন্নয়ন নিশ্চিতকরণ, বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসা বাণিজ্য পরিবেশের উন্নয়ন সাধনে সংস্কারের গুরুত্ব অপরিসীম। বিগত বছর সমূহের ধারাবাহিকতায় বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ সমূহ হচ্ছে সরকারের ফলপ্রসূ নীতি ও কর্ম পরিকল্পনা অনুসরণের সুফল হিসেবে বিগত 12 বছরে দেশ ক্রমশ কৃষি নির্ভর অর্থনীতি হতে উৎপাদন নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। আগামীতে অর্থনীতির এ কাঠামোগত রূপান্তর ত্বরান্বিতকরণের উপর জোর দেওয়া হবে। সে লক্ষ্যে সরকার নিম্নের কার্যক্রম বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করবে, যথা 1. কৃষিকাজ যান্ত্রিকীকরণ, 2. এগ্রো প্রসেসিং খাতের উন্নয়ন, 3. কর্মীর দক্ষতা উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধি, 4. চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত প্রতিষ্ঠান ও শিক্ষা সম্প্রসারণ, 5. অনলাইন ভিত্তিক আউটসোর্সিং কাজ, 6. স্বকর্মসংস্থান, নতুন উদ্যোক্তা সৃজন এবং 7. বিশ্ববিদ্যালয় পর্যায়ে মৌলিক ও প্রায়োগিক গবেষণা। বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে দেশ ও বিদেশে সেমিনার, ওয়ার্কশপ, রোড শো এবং ট্রেড শোর আয়োজন ও পৃষ্ঠপোষকতা প্রদান করা হচ্ছে। সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে 97টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। 9টি অর্থনৈতিক অঞ্চলে উৎপাদন এবং 28টি অর্থনৈতিক অঞ্চলে উন্নয়ন কাজ চলমান রয়েছে, যেগুলোতে ইতোমধ্যে প্রায় 40,000 লোকের কর্মসংস্থান হয়েছে এবং আরো 8 লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অর্থনৈতিক অঞ্চল সমূহে অদ্যাবধি মোট 210 জন বিনিয়োগকারী নিকট থেকে 27.07 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ আকর্ষণে সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP এর আওতায় প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব আরোপ করছে। PPP এর আওতায় 76টি প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারিত আছে, যার বিপরীতে বিনিয়োগের পরিমাণ 27.76 বিলিয়ন মার্কিন ডলার। 2019 সালে ব্যবসায় সহজীকরণ সূচকে বাংলাদেশের অবস্থান 176 থেকে 168তে উন্নীত হয়েছে এবং ব্যবসার বিভিন্ন সূচক উন্নয়নে বিশ্বের সর্বোচ্চ 20টি সংস্কারকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে। উক্ত ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 2 ডিজিটে নামিয়ে আনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিনিয়োগ সংক্রান্ত সকল সেবা সমন্বিত করে একই প্ল্যাটফর্ম হতে প্রদানের জন্য 2019 সাল হতে ওয়ান স্টপ সার্ভিস OSS পোর্টাল ব্যবস্থার প্রচলন করা হয়েছে। ওয়ান স্টপ সার্ভিস OSS পোর্টালের মাধ্যমে 35টি সংস্থার 154টি বিনিয়োগ সেবা অনলাইনে প্রদানের লক্ষ্য নিয়ে চলতি অর্থ বছরে 12টি প্রতিষ্ঠানের সর্বমোট 42টি সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। আগামী অর্থ বছরে অবশিষ্ট সেবাসমূহ এই পোর্টালে যুক্ত করা হবে। ভূমি ব্যবস্থাপনায় নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা সংগ্রহ, সকল সেবা দ্রুত এবং ভোগান্তি মুক্ত করার উদ্দেশ্যে সারা দেশে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন করা হবে। ভূমি সেবা সংক্রান্ত সকল সেবা 18টি সফটওয়্যারের মাধ্যমে অটোমেশনের আওতায় আনা হবে। এই জুডিশিয়ারি প্রকল্পের আওতায় দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হবে।
দেশের প্রতিটি আদালতকে ই কোর্টে পরিণত করা হবে এবং আটককৃত দুর্ধর্ষ আসামিদের আদালতে হাজির না করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করা হবে। ভূমি নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করার জন্য ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প গ্রহণ করা হয়েছে। দুর্নীতি দমন ও প্রতিরোধমূলক কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও কার্যকরভাবে সম্পন্ন করতে সরকার দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কমিশনের সামগ্রিক কার্যক্রমকে পূর্ণাঙ্গভাবে অটোমেশন করার পরিকল্পনা রয়েছে। ব্যাংক, পুঁজিবাজার, বীমা ও অন্যান্য আর্থিক খাতের সংস্কার ও উন্নয়নে সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। প্রত্যন্ত অঞ্চলের ব্যাংক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে মোবাইল ব্যাংকিং চালু করা হয়েছে। বর্তমানে প্রতিদিন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গড়ে প্রায় ১,৭৪৫ কোটি টাকার লেনদেন হচ্ছে। ব্যাংকিং সেবাকে নিরাপদ ও ব্যয় সাশ্রয়ীভাবে গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশে এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছে। এ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতোপূর্বে জারিকৃত সকল নির্দেশনায় একীভূত করে একটি নতুন প্রুডেন্সিয়াল গাইডলাইন্স ফর এজেন্ট ব্যাংকিং অপারেশন ইন বাংলাদেশ জারি করা হয়েছে। বিগত অর্থ বছরে ব্যাংক ঋণের উপর সুদের হার ১ অঙ্কে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি উচ্চতর ঝুঁকি সম্পন্ন ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ এবং আমানতের গড় সুদ হারের ব্যবধান নিম্নতর ১ অঙ্ক লোয়ার সিঙ্গেল ডিজিট পর্যায়ে সীমিত রাখার চেষ্টা করা হচ্ছে। সুদ হার যৌক্তিকীকরণ নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে ব্যাংক রেট ৫.০০% হতে হ্রাস করে ৪.০০% পুনর্নির্ধারণ করা হয়েছে। মুদ্রা বাজারের তারল্য ব্যবস্থাপনা সুষ্ঠু রাখার স্বার্থে কতিপয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন বাধ্যতামূলক নগদ জমার হার CRR হ্রাস করে তফসিলি ব্যাংকের অভ্যন্তরীণ ইউনিটের জন্য ৪.০০%, অফশোর ইউনিটের জন্য ২.০০% এবং আর্থিক প্রতিষ্ঠান সমূহের জন্য ১.৫% পুনর্নির্ধারণ করা হয়েছে। ওভারনাইট ভিত্তিক রেপোর হার বিদ্যমান ৫.২৫% থেকে কমিয়ে আনা হয়েছে ৪.৭৫%। পুঁজিবাজারে সরকারি ঋণপত্র, গভর্নমেন্ট ট্রেজারি বন্ডসের লেনদেন চালু করা, আধুনিক পুঁজিবাজারের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যথা সুকুক, ডেরিভেটিভস, অপশনসের লেনদেন চালু করা, OTC বুলেটিন বোর্ড চালু করা, ETF চালু করা, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত করা ইত্যাদি। বীমা সেবাকে জনবান্ধব ও কল্যাণমুখী করার জন্য প্রবাসী বীমা, কৃষি বীমা, স্বাস্থ্য বীমা, গবাদি পশু বীমা, হাওড় এলাকার জন্য শস্য বীমা প্রভৃতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বীমা খাতে অটোমেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অভিন্ন নো ইয়োর কাস্টমার KYC পদ্ধতি চালু করা হয়েছে। দেশের সবুজ অর্থনীতি সম্প্রসারণের লক্ষ্যে রপ্তানিমুখী টেক্সটাইল এবং চামড়া শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত কল্পে $200 মিলিয়ন একটি গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড GTF নামক পুনঃ অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। সম্প্রতি উক্ত স্কিমে আরও €200 মিলিয়ন যোগ করা হয়েছে। পাবলিক এক্সপেন্ডিচার ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি অ্যাসেসমেন্ট 2016 এর ভিত্তিতে সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কৌশল 2016 থেকে 2021 প্রণয়ন করা হয়েছে। এই কৌশল বাস্তবায়নে সরকারি আর্থিক ব্যবস্থাপনা অ্যাকশন প্ল্যান 2018 থেকে 2023 প্রস্তুত করা হয়েছে। সরকার শরিয়া ভিত্তিক বিনিয়োগকারীদের জন্য শরিয়া সম্মত ট্রেজারি সিকিউরিটি বা সুকুক ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইসলামী সিকিউরিটি হিসেবে ইজারা সুকুকে বিনিয়োগে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। প্রথম কিস্তির জন্য 4,000 কোটি টাকার ইজারা সুকুকের বিপরীতে মোট 15,153 কোটি টাকার সাবস্ক্রিপশন জমা পড়েছে। দেশীয় বিশেষজ্ঞদের দ্বারা তৈরি আইবাস সমন্বিত বাজেট ও হিসাব পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে সকল সিভিল প্রশাসন, প্রতিরক্ষা ও রেলওয়েতে বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন ও হিসাব প্রক্রিয়াকরণের কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে। 2020-2021 অর্থ বছরের সংশোধিত কর্তৃত্ব অনুযায়ী চতুর্থ কিস্তির অর্থ ছাড়ে অর্থ মন্ত্রণালয় ও প্রশাসনিক মন্ত্রণালয়ের সম্মতির প্রয়োজন হবে না। উক্ত অর্থ স্বয়ংক্রিয়ভাবে ছাড় হয়েছে বলে গণ্য হবে। উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড় স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। সামাজিক নিরাপত্তা ভাতা সুবিধাভোগীদের ব্যাংক অথবা মোবাইল ব্যাংক হিসেবে সরাসরি সরকারি কোষাগার হতে G2P পদ্ধতিতে অর্থ প্রেরণ করা হচ্ছে। বিগত অর্থ বছরে এ ব্যবস্থায় 1 কোটি EFTর মাধ্যমে 3,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে।
সরকারি কোষাগারে অর্থ জমা প্রদানে ব্যবহৃত চালানকে সম্পূর্ণরূপে অটোমেশন করা হয়েছে। এতে ঘরে বসেই ডেবিট, ক্রেডিট কার্ড ও ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইনে চালান জমা দেওয়া যাবে। দশম অধ্যায়, রাজস্ব আহরণ কার্যক্রম। কোভিড-19 মহামারীর কারণে 2019-2020 অর্থ বছরে রাজস্ব আহরণ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ায় কোনো প্রবৃদ্ধি ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ ও বিচক্ষণ নেতৃত্বের কারণে আমাদের অর্থনৈতিক কার্যক্রম করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক হয়ে আসছিল, যে কারণে বছরের গত 10 মাসে গত বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আহরণে 12.87% প্রবৃদ্ধি হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব, ব্যবসা বাণিজ্যের প্রসার, দেশের শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণ, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃজন, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, রপ্তানিমুখী শিল্প বহুমুখীকরণ এবং তার পশ্চাৎ শিল্পে প্রণোদনা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, অটোমোবাইল, ইলেকট্রনিক্স এবং আইসিটি খাতের বিকাশ ও উন্নয়ন, ইজ অফ ডুইং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নয়ন এবং স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নিয়ে আগামী অর্থ বছরের রাজস্ব আহরণ নীতি সাজানো হয়েছে। আয়কর নীতিতে প্রস্তাবিত উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ হল: কর্পোরেট কর হার পুনর্বিবেচনা, পাবলিকলি ট্রেডেড নয় এরূপ কোম্পানি, পাবলিকলি ট্রেডেড কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS প্রদানকারী প্রতিষ্ঠান এবং এক ব্যক্তি কোম্পানির কর্পোরেট কর হার পুনর্বিবেচনা। ব্যক্তি শ্রেণীর কর হার অপরিবর্তিত রাখা, ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য বিদ্যমান কর হার অপরিবর্তিত রাখা এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তা এবং অন্যান্য করযোগ্য সত্তার কর হার ব্যক্তি শ্রেণীর কর হারের পরিবর্তে নির্দিষ্ট কর হার আরোপ। সামাজিক আত্মীকরণের লক্ষ্যে তৃতীয় লিঙ্গের করদাতাদের করমুক্ত আয়ের সীমা নির্ধারণ এবং কর্মসংস্থানের জন্য নিয়োগকারী প্রতিষ্ঠানকে কর রেয়াত প্রদান। সারচার্জের ধাপ কমিয়ে সম্পদের উপর সারচার্জ পরিশোধ ও ন্যূনতম সারচার্জের বিধান বিলোপ। অর্থনীতির আনুষ্ঠানিকীকরণের অংশ হিসেবে ব্যবসায়িক লেনদেনের বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি অন্যান্য প্রাতিষ্ঠানিক মাধ্যমে লেনদেনের বিধান প্রবর্তন। ই কমার্স প্ল্যাটফর্মকে উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবে সংজ্ঞায়িত করা। ব্যক্তি করদাতাদের ব্যবসায়ী টার্নওভার কর হার পুনর্বিবেচনা। আইটি খাতে নতুন কিছু সার্ভিস প্রদানকারীগণকে এবং আইটি সামগ্রী তৈরির ক্ষেত্রে কর অব্যাহতি সুবিধা প্রদান। নারী উদ্যোক্তাগণের ক্ষেত্রে SME খাতে টার্নওভারের বিপরীতে কর প্রদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান। দেশীয় ভারী ও হালকা শিল্প, কৃষিপণ্য শিল্প, হাসপাতাল স্থাপন এবং মানসম্মত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে কর প্রণোদনা প্রদান। আমদানির ক্ষেত্রে এবং সরবরাহের বিপরীতে উৎসে কর হার যৌক্তিকীকরণ। দেশে মেগা শিল্পের বিকাশ এবং আমদানি বিকল্প শিল্প উৎপাদনকে ত্বরান্বিত করার স্বার্থে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে বাংলাদেশে অটোমোবাইল, 3 হুইলার এবং 4 হুইলার উৎপাদনকারী কোম্পানিকে শর্ত সাপেক্ষে 10 বছর মেয়াদে কর অব্যাহতি এবং আরো কিছু শর্ত সাপেক্ষে আরো 10 বছর কর অব্যাহতি প্রদান। এছাড়াও কতিপয় হোম অ্যাপ্লায়েন্সেস ও কিচেন অ্যাপ্লায়েন্সেস পণ্য এবং হালকা প্রকৌশল শিল্পের পণ্যের উৎপাদনকারী কোম্পানিকে শর্ত সাপেক্ষে 10 বছর মেয়াদী কর অব্যাহতি প্রদান। সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে কর হার 3% থেকে 2% করা এবং একই সাথে সিমেন্ট, লৌহ এবং লৌহ জাতীয় পণ্য সরবরাহের বিপরীতে উৎস কর কর্তনের হার 3% হতে 2% করা। দেশের উন্নয়ন ও শিল্পায়নে দক্ষ মানব সম্পদ তৈরিতে বেসরকারি খাতে বিশেষায়িত কারিগরি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহকে কর প্রণোদনা প্রদান। ব্যক্তি করদাতাদের ব্যবসায়িক টার্নওভার কর হার হ্রাস করে 0.5%-এর পরিবর্তে 0.25% করা। যদি কোনো প্রতিষ্ঠান তার মোট কর্মচারীর 10% বা 100 জনের অধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেয়, তবে উক্ত কর্মচারীদের পরিশোধিত বেতনের 75% বা প্রদেয় করের 5%, যেটি কম তা নিয়োগকারীকে কর রেয়াত হিসেবে প্রদানের জন্য প্রয়োজনীয় বিধান সংযোজন। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম জেলার বাইরে অন্যান্য জেলায় শিশু ও নবজাতক, নারী ও মাতৃ স্বাস্থ্য, অনকোলজি, ওয়েলবিং ও প্রিভেন্টিভ মেডিসিন ইউনিট থাকা সাপেক্ষে ন্যূনতম 250 শয্যার সাধারণ হাসপাতাল এবং ন্যূনতম 200 শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপিত হলে শর্ত সাপেক্ষে 10 বছরের জন্য কর অব্যাহতি প্রদান। সুকুক বা ইসলামী বন্ডের সহজ প্রচলন ও বাজার সৃষ্টির লক্ষ্যে অ্যাসেট হস্তান্তরের ক্ষেত্রে কর সুবিধা প্রদান।
মূল্য সংযোজন করের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রস্তাবসমূহ: ভ্যাট আইন ও বিধিতে সংশোধন, ভ্যাট আইন ও বিধিমালার প্রায়োগিক ও পদ্ধতিগত জটিলতা নিরসন ও ব্যবসা বাণিজ্য সহজীকরণে প্রয়োজনীয় সংশোধনী আনায়ন। শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম কর 4% থেকে হ্রাস করে 3% করা। ভ্যাট ফাঁকি, ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে আরোপিত জরিমানার পরিমাণ জড়িত রাজস্বের দ্বিগুণের পরিবর্তে সমপরিমাণ করা। বকেয়া ভ্যাটের উপর মাসিক সুদের হার 2% পরিবর্তে 1% করা। এলপিজি সিলিন্ডার, রেফ্রিজারেটর, ফ্রিজার এবং কম্প্রেসর, পলিপ্রোপাইলিন স্ট্যাপল ফাইবার, এয়ার কন্ডিশনার ও এয়ার কম্প্রেসর, মোটর কার ও মোটর ভেহিকল, মোবাইল ফ্যান, স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখা। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকারের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান। কম্পিউটার ও বিভিন্ন প্রকার প্রযুক্তি নির্ভর পণ্য, প্রিন্টার, টোনার কার্টিস, রাউটার, নেটওয়ার্ক সুইচ, হার্ড ডিস্ক ড্রাইভ, পিসিবি ইত্যাদি এর স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান। স্যানিটারি ন্যাপকিন উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি। উইডার, নিড়ানি ও উইনোয়ার, ঝাড়াই কলের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান। মুড়ির স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান। অটিজম সেবার কার্যক্রমের উপর ভ্যাট অব্যাহতি। তাজা ফলের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান। গ্রামাঞ্চলে মানুষের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার জন্য স্থানীয়ভাবে উৎপাদিত লং প্যানের উপর থেকে 10% সম্পূরক শুল্ক প্রত্যাহার। লৌহজাত দ্রব্যের কাঁচামাল, স্ক্র্যাপ ভেসেল, ইথাইলিন গ্লাইকল, টেলিপ্যাথিক অ্যাসিড, অ্যাথিলিন, প্রোপাইলিন এবং বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতির উপর আগাম কর অব্যাহতি প্রদান। তামাকজাত পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে ভ্যাট ও সম্পূরক শুল্ক হার পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। নন এসি রেস্তোরাঁর উপর বিদ্যমান মূল্য সংযোজন কর 7.5% থেকে হ্রাস করে 5% এবং পেপার কোনের উপর বিদ্যমান মূল্য সংযোজন কর 15% থেকে 5% করা। আমদানি পর্যায়ের শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর সংক্রান্ত উল্লেখযোগ্য প্রস্তাব সমূহ হল: আমদানি পর্যায়ে প্রস্তাবিত শুল্ক কর কাঠামো। আগামী অর্থ বছরে আমদানি পর্যায়ের জন্য নিম্নরূপ শুল্ক কর কাঠামো প্রস্তাব করা হয়েছে: বর্তমানে বিদ্যমান 6 স্তর বিশিষ্ট আমদানি শুল্ক বা কাস্টমস ডিউটি কাঠামো অব্যাহত রাখা। সর্বোচ্চ আমদানি শুল্ক আরোপিত রয়েছে এমন পণ্যের উপর আবশ্যিকভাবে বিদ্যমান রেগুলেটরি ডিউটি 3% অব্যাহত রাখা। 12 স্তর বিশিষ্ট সম্পূরক শুল্ক হার অব্যাহত রাখা এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং আরো কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক হার অপরিবর্তিত রাখা। কৃষি আধুনিকায়নের লক্ষ্যে কৃষি উপকরণ আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক হ্রাস এবং কৃষি যন্ত্রপাতি উৎপাদন সুসংহত করতে সুরক্ষা প্রদান। মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতের টেকসই উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে বিদ্যমান সুবিধা সম্প্রসারণ। উক্ত খাতের জন্য খাদ্য তৈরির অত্যাবশ্যকীয় কতিপয় উপকরণ, কাঁচামাল ও ঔষধ বিদ্যমান রেয়াতি সুবিধায় অন্তর্ভুক্তকরণ এবং প্রক্রিয়াজাত মাংস আমদানিতে শুল্ক হার বৃদ্ধি ও ন্যূনতম শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ। কোভিড-19 মহামারীর মোকাবেলায় করোনা ভাইরাসের টেস্টিং কিট, বিশেষ ধরনের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল এবং উক্ত ভাইরাস শনাক্তকরণ RT-PCR কিট প্রস্তুতকরণে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে ইতপূর্বে প্রদত্ত শুল্ক কর মওকুফ সুবিধা 30 জুন 2021 হতে বৃদ্ধি করে 30 জুন 2022 সময় পর্যন্ত সম্প্রসারণ করার প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য খাতকে সুসংহতকরণে, চিকিৎসা সামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা সম্প্রসারণ করার প্রস্তাব করা হচ্ছে। হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে জন্মগ্রহণকারী শিশুদের চিকিৎসায় ব্যবহৃত ইমপ্লান্টেবল অক্লুডার আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদানের প্রস্তাব করা হচ্ছে। এসএমই শিল্পকে উৎসাহ প্রদান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎসাহ প্রদানের জন্য কতিপয় প্রস্তাব করা হয়েছে, যেমন উক্ত শিল্পের প্রতিরক্ষণে দেশীয় এসএমই শিল্প কর্তৃক তৈরিকৃত কয়েকটি পণ্য আমদানিতে প্রযোজ্য শুল্ক কর বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যন্ত্রপাতি, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান নির্বিশেষে 1% হারে আমদানির সুযোগ প্রদানের প্রস্তাব করা হচ্ছে। বিলুপ্তপ্রায় শঙ্খ শিল্প রক্ষায় উক্ত শিল্পের কতিপয় কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদানের প্রস্তাব করা হচ্ছে। টেক্সটাইল শিল্পকে সুরক্ষিতকরণে ফটোসেন্সিটিভ রোটারি স্ক্রিনকে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করা হচ্ছে।
দেশীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইসিটি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিরক্ষণে কম্পিউটার, কম্পিউটারের আনুষঙ্গিক যন্ত্রপাতি ও আইসিটি শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করা হচ্ছে। একাদশ অধ্যায় 2020-2021 অর্থ বছরের প্রদত্ত বাজেটে জাতিকে দেয় কিছু মৌলিক প্রতিশ্রুতি ও তার বাস্তবায়নের অগ্রগতি। কোভিড-19 নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় সারা দেশে 5,500 কোটি টাকার বিশেষ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। কৃষি খামার যান্ত্রিকীকরণে 3,198 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং কৃষি ভর্তুকি বাবদ 9,500 কোটি টাকার কার্যক্রম চলমান আছে। বৈধ পথে প্রেরিত রেমিটেন্সের উপর 2% হারে প্রণোদনা প্রদানের ফলে চলতি অর্থ বছরে 11 মে 2021 পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে 41.59%। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার গ্রাম আমার শহর কর্মসূচির আওতায় 15টি মডেল গ্রাম চিহ্নিতকরত কার্যক্রম আরম্ভ হয়েছে। তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির ফলে 1% হারে অতিরিক্ত রপ্তানি প্রণোদনা অব্যাহত রয়েছে, ফলে পোশাক রপ্তানি আশানুরূপ পর্যায়ে রয়েছে। পল্লী সেক্টরে জলবায়ু সহনশীল মধ্য আয়ের অর্থনীতি ধারণের উপযোগী কোর রোড নেটওয়ার্ক সম্প্রসারণ সহ মোট 5,550 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ এবং সকল সড়কে 31,000 মিটার ব্রিজ কালভার্ট সম্প্রসারণ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। ঢাকা সিলেট মহাসড়ক উভয় পাশে সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীতকরণ, রংপুর বুড়িমারি জাতীয় মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ, মংলা চ্যানেলের উপর সেতু নির্মাণ, ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীর উপর কেওয়াটখালী সেতু নির্মাণ এবং সিলেট তামাবিল মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কোম্পানি আইনে প্রয়োজনীয় সংশোধন আনয়নকরত ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং উক্ত আইনে এক ব্যক্তি ব্যবসায় প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করে কোম্পানি সংশোধন আইন 2020 সংসদে পাশ হয়েছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য কর অঞ্চল 6 ঢাকাতে ই রিটার্ন ফাইলিং সফটওয়্যারের পাইলটিং কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া সকল করদাতাগণের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের জন্য কেন্দ্রীয়ভাবে একটি সফটওয়্যার প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। উচ্চ আয়কর কর্তন সংক্রান্ত কার্যক্রম অটোমেশনের আওতায় আনয়নের লক্ষ্যে ইটিডিএস সিস্টেম ডিজাইন করা হয়েছে এবং ঢাকাস্থ কয়েকটি কর অঞ্চলে উক্ত সিস্টেমের পাইলটিং কার্যক্রম আরম্ভ করা হয়েছে। অপ্রদর্শিত আয় রিটার্নে প্রদর্শনের সুযোগের আওতায় ফেব্রুয়ারি 2021 পর্যন্ত 9,623 জন করদাতা অপ্রদর্শিত সম্পদ রিটার্ন প্রদর্শন পূর্বক 1,386 কোটি 10,02,795 টাকা আয়কর প্রদান করেছে, যার ফলে করোনাকালীন সময়ে দেশের অর্থনীতিতে পুঁজি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। পুঁজিবাজারকে গতিশীল করার লক্ষ্যে 1 বছর লক ইন সহ কতিপয় শর্ত সাপেক্ষে ব্যক্তি শ্রেণীর করদাতাগণ পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের আওতায় ফেব্রুয়ারি 2021 পর্যন্ত 311 জন করদাতা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ পূর্বক 43 কোটি 54,52,098 টাকা আয়কর পরিশোধ করেছেন। দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 পরিমার্জন করত আয়কর আইন 2021 ড্রাফট প্রস্তুত করা হয়েছে। যৌক্তিক কয়েকটি ক্ষেত্র ব্যতীত সকল টিআইএন গ্রহণকারীর জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলশ্রুতিতে 2020-2021 অর্থ বছরের মার্চ পর্যন্ত মোট রিটার্ন দাখিলের সংখ্যা দাঁড়িয়েছে 25,43,337টি, যা গত বছরের তুলনায় 19.82% বেশি। মার্চ 2021 পর্যন্ত প্রায় 3,000 প্রতিষ্ঠানে ইএফটি এসডিসি স্থাপিত হয়েছে। কার্যক্রমে সারা দেশে সকল নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানে ইএফটি এসডিসি স্থাপিত হবে। দেশের শিল্প ও ব্যবসা খাতে প্রতিযোগিতা সক্ষম করার লক্ষ্যে ঋণ বিনিয়োগের উপর সুদ মুনাফা হার সর্বোচ্চ 9% নির্ধারণ করার ফলে ব্যাংকিং খাতের মোট ঋণ ও আগাম স্থিতি মার্চ 2020-এ 10,46,666 কোটি টাকা থেকে বেড়ে জানুয়ারি 2021-এ দাঁড়িয়েছে 11,21,122 কোটি টাকায়। ঋণের ভারিত গড় সুদহারের ব্যবধান কমে দাঁড়িয়েছে 3%। ব্যাংক কোম্পানি আইন, পেমেন্ট সিস্টেম আইন, অস্থাবর সম্পত্তি জামানত আইন সহ আর্থিক খাত সংশ্লিষ্ট 15টি আইন প্রণয়ন বা হালনাগাদ করার কাজ এগিয়ে চলছে। মাননীয় স্পিকার, আমি এখন আজকে বাজেট উপস্থাপনার
শেষ অধ্যায়টি উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন জাতীয় বাজেটে সাধারণত আমরা সুসংগতভাবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্ম পরিকল্পনার সংমিশ্রণ ঘটিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি উন্নয়ন রূপরেখা প্রণয়ন করে থাকি। কিন্তু কোভিড-19 মহামারীর কারণে এই বছরও সকল তথ্যপত্র পরিপূর্ণভাবে আমাদের সামনে নাই। মহান আল্লাহর কৃপায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে কোভিড-19-এর প্রাথমিক অভিজ্ঞতা মোকাবেলা করে বাংলাদেশ যখন অন্যান্য দেশের তুলনায় দ্রুত গতিতে অর্থনৈতিক উত্তরণের পথে এগিয়ে চলছিল, তখনই সারা বিশ্বে দ্বিতীয়, কোথাও কোথাও তৃতীয় অভিঘাত শুরু হয় এবং যার প্রভাব সর্বত্রই প্রবল। তাই আমাদের এবারে বাজেটেও দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি প্রাধিকার পাচ্ছে দেশের পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের জীবন জীবিকা। মাননীয় স্পিকার, আপনি জানেন গত 5 দশকে অনেক দিক থেকে বাংলাদেশ বদলে গেছে। কেবল বদলায়নি বঙ্গবন্ধুর চিরঞ্জীব আদর্শ এবং জাতির জীবনের সর্বক্ষেত্রে তার সজীব উপস্থিতি। তার নির্দেশিত পথেই এগিয়ে চলছে বাংলাদেশ। এই বছরেই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকীর 2 বরিষ্ঠ প্রবাহের মিলন মেলায় যুক্ত হয়েছে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ। এর হাত ধরেই বিশ্বসভায় বাংলাদেশ স্থান পেয়েছে এক অনন্য উচ্চতায়। এমনিভাবে ইনশাআল্লাহ অর্জিত হবে আমাদের 2030, 2031, 2041, 2100 সাল সহ সকল স্বপ্নের বাস্তবায়ন। এবং এরপর আমাদের প্রিয় মাতৃভূমি জাতির পিতার তুলিতে আঁকা স্বপ্ন সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে অনেক দূর, বহুদূর, বহুদূর, নিরন্তর। মাননীয় স্পিকার, আমি আমার বাজেট উপস্থাপনার শেষ প্রান্তে উপনীত। শেষ করার আগে পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে দেশ ও বিশ্ববাসীর পক্ষে আমার কায়মনে বিনীত প্রার্থনা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগিজ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আমাদের প্রভু, আপনি দয়া করে আমাদের ক্ষমা করে দিন, আপনি দয়া করে আমাদের উপর শান্তি বর্ষণ করুন। সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় অর্থমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে তার বাজেট বক্তৃতার অপঠিত অংশ পঠিত বলে গণ্য করা হলো এবং বাজেটের সকল ডকুমেন্ট টেবিলে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, 2020-2021 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2021-2022 অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আ.হ.ম মুস্তফা কামালকে অর্থ বিল 2021 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আ.হ.ম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী, সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে আনিত একটি বিল, অর্থ বিল 2021, এই মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। জি মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আ.হ.ম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী, সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে আনিত একটি বিল, অর্থ বিল 2021, এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। অর্থ বিল 2021 সংসদে উত্থাপিত হলো।
মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 23 জ্যৈষ্ঠ 1428, 6 জুন 2021 রবিবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।